This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর প্রেস কর্নারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি, আমার সঙ্গে শুভজিৎ রয়েছে। আর শুভজিৎ, আরো একবার বাংলাদেশের দিকেই নজর রাখতে হবে। আমাদের সীমান্ত পেরিয়ে এবার ভারতে ঢুকবে বিএনপি। এই কথাটা কেন বলছি, তার কারণ মৌলবাদীদের পথে হেঁটেই ভারত বিরোধিতায় আরো সুর চড়ালো বিএনপি। ঢাকায় ভারতীয় দূতাবাস অভিযানের পর ত্রিপুরার আগরতলা অভিমুখে লং মার্চের ডাক বিএনপির। আরো বিস্তারিত জানবো, সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সিজার, দেখো, বিএনপির পক্ষ থেকে গতকাল যেমন ঢাকায় ভারতীয় দূতাবাস অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তারপরেই তাদের যে তিনটে শাখা সংগঠন অর্থাৎ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই তিনটে দলকে নিয়ে আগামী 10 ডিসেম্বর বুধবার সকালবেলায় নয়াপল্টন থেকে সকাল 8টায় লং মার্চের ডাক দেওয়া হয়েছে ঢাকা থেকে আগরতলা। কারণ হিসেবে দেখানো হয়েছে আগরতলায় বাংলাদেশ যে উপদূতাবাস আছে, 2রা ডিসেম্বর সেখানে কিছু সহিংসতার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ। অর্থাৎ সেখানে একটি হিন্দুত্ববাদী সংগঠন সেখানে বিক্ষোভ দেখায় এবং জাতীয় পতাকার অবমাননা করে। যদিও সেই ঘটনা ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা সরকার এবং কয়েকজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সেই ঘটনাকে সামনে রেখেই বিএনপি এই লং মার্চের ডাক দিয়েছে। একদিকে যেমন অনেকে ব্যাখ্যা করছেন যে বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে বিএনপিও সুর চড়াচ্ছে, অন্যদিকে কূটনীতিবিদদের একটা অংশ তারা কিন্তু মনে করছেন বিএনপির এই লং মার্চ কোথাও বাংলাদেশ রাজনীতিতে বিএনপির অস্তিত্ব রক্ষার তাগিদে করা। কারণ যেভাবে বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়েছে এবং রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রভাব বাড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিএনপির মতো মেনস্ট্রিম রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে এবং সেই কারণে তারা পরপর যে রাজনৈতিক কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করছে যাতে বাংলাদেশের মানুষের কাছে তাদের সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজার, আমি একটুখানি আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। ঈশানীদি, দুটো বিষয় একটু বোঝার চেষ্টা করছিলাম। এক হচ্ছে যে ছবিগুলো আমরা সামনে পাচ্ছি তাতে ভারত বিদ্বেষের সুর কিন্তু অত্যন্ত চড়া। সেখানে মৌলবাদীদের বারবারন্ত যেরকম আছে, একই সঙ্গে তাদের পথেই হাঁটছে বিএনপি, জমি শক্ত করার জন্য হোক বা যাই কারণে হোক। এই যে আমরা ছবিগুলো একের পর এক দেখছি, সেক্ষেত্রে এদিকে আমাদের এখানেও তো একটা উল্টো বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আজকে দুই বিদেশ সচিব একসঙ্গে কথা বলছে, ভারতের অবস্থান কি হবে, দুদেশের সম্পর্ক, এই বিষয়গুলো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনি কি মনে করছেন? কিন্তু পারলাম না, আরেকবার কি বলা যাবে? আপনি শুনতে পেলেন আমার কথা? না, হ্যালো ঈশানীদি, আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিগুলো আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি তাতে কিন্তু ভারত বিদ্বেষ বেশ চড়া সুরটা। সেক্ষেত্রে মৌলবাদীদের বারবারন্ত যেরকম রয়েছে, একই সঙ্গে তার পথেই হাঁটছে, সেই পথেই হাঁটছে বিএনপিও, সেটা যে কোনো কারণেই হোক না কেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এপারেও কিন্তু আমরা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এরকম একটা সিচুয়েশনে দুই বিদেশ সচিবের মধ্যে আজকে বৈঠক হচ্ছে। ভারতের অবস্থান কি হতে পারে এবং দুদেশের সম্পর্ক, তারই বা কি ভবিষ্যৎ, আপনার কি মনে হয়? বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বিগত আমরা 3 মাস ধরে দেখছি। হাসিনাকে চলে যাবার পরে তার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে একটা ভারত বিরোধী অবস্থান যেটা বাংলাদেশ নিয়েছে। আমি বাংলাদেশ শব্দবন্ধ ব্যবহার করছি কারণ তার মধ্যে বিভিন্ন ঘটনাক্রম থেকে মনে হচ্ছে যে বিশেষ কিছু রাজনৈতিক দল বা বিশেষ কিছু রাজনৈতিক গোষ্ঠী, বিশেষ করে যারা কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী রয়েছে, তারা ভীষণ রকম ভাবে ভারত বিরোধী অবস্থান নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দুর্ভাগ্যবশত যেটা দেখা যাচ্ছে যে ইউনূস তত্ত্বাবধায়ক সেই সুরে খানিকটা একই সুরে তারা চলছে বা একই ধরনের কথা বলছে। এই ধরনের একাধিক প্রমাণ আমরা পেয়েছি। এইটা একটা জায়গা তৈরি হচ্ছে। তার পাশাপাশি যেটা হয়েছে, যে কারণে ভারত বিরোধিতার সঙ্গে একটা ধার্মিক আঙ্গিক জড়িয়ে গেছে, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা নাকি বাংলাদেশের সংখ্যালঘু, অবশ্যই অন্যান্য সংখ্যালঘু জাতি সেখানে আছে যেমনি বৌদ্ধ বা খ্রিস্টান, কিন্তু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি একটা প্রতিহিংসা, একটা বিদ্বেষ, এই ধরনের একটা ধারা যেটা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবং এই দুটো ধারা অর্থাৎ ভারত বিরোধিতা এবং
সঙ্গে সঙ্গে ধর্ম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিদ্বেষ, এই দুটো এক জায়গায় এসে দানা বেঁধেছে। এই মতো অবস্থাতে ভারত সরকারের যে আমাদের সচিব গেছেন বিক্রম মিশ্রাজি, আমরা আশা করব যে তিনি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে তেমনি বাণিজ্যের কথা উঠবে, বর্ডার শেয়ার ম্যানেজমেন্টের কথা উঠবে, জলের বন্টনের কথা হয়তো উঠবে। এই বিষয়গুলো আমরা কিছু কিছু শুনতে পেয়েছি, সেগুলো আমাদের সঙ্গে থাকুন। অন্যদিকে বুধবার ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছে বিএনপি। কি বলছেন তারা, তাদের এই ডাক তাদের মুখ থেকে শুনুন। এই 3 অঙ্গ সংগঠনের ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী 11ই ডিসেম্বর আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। শুনলেন, তাদের কাছে লং মার্চের ডাক তারা রাখছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভারতীয় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তার সঙ্গে কথা বলবো। রাধারমনবাবু, তাদের নানা সময় নানা হুঙ্কারের কথা আমরা শুনছি। কখনো তারা কলকাতা দখলের কথা বলছেন, 3 জেলা দখল করে নেওয়ার কথা বলছেন, এবং সরাসরি ইসকনকে তারা টার্গেট করছেন। মৌলবাদীরা বারবার ইসকনকে টার্গেট করছেন, সেক্ষেত্রে সাংঘাতিক ভাষায় টার্গেট করছেন। কিভাবে বিহিত আসবে, কি হতে পারে, আপনি কিভাবে দেখছেন, কি পদক্ষেপ পড়া উচিত এই মুহূর্তে? গোটা বিষয়টা খুব ডেঞ্জারাস হচ্ছে। প্রত্যেক দিন আমরা দেখছি কি কীরকম মৌলবাদীরা ওরা হুমকি দিচ্ছে, আর হুমকি না, এখন ওরা বলছে কি আমরা অ্যাকশন করবো, অ্যাকশনের সময় এসে গেছে। কালকে আমি 2টো ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমরা শুনতে পারি কি একজন বলছে কি, এক মৌলবাদী বলছে কি আমি ফ্লাইট নিয়ে পুরো বাংলাদেশে ঘুরছি দেশ হিতের জন্যে, আর আমাদের দেশ হিত হচ্ছে কি সব থেকে আগে ইসকনকে যেরকম ক্যান্সারকে বাদ করা হয় কেটে, ওই রকম ইসকনকে কেটে বাদ করে দিতে হবে। একজন বলছে কি এখন তলোয়ার নিয়ে জং করার সময় এসে গেছে, ইসকনদের ভক্তকে, ওদেরকে, আর যারা ইসকনকে সাপোর্ট করে ওদেরকে এক একজনকে আমাদেরকে তলোয়ার দিয়ে হত্যা করতে হবে। তো ওপেনলি ওরা জেনোসাইডের কল দিচ্ছে, কিন্তু আমরা দেখি কি ওদের সভাতে হাজার হাজার মানুষ আসছে। আমরাও শুনতে পাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে আপনাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ হচ্ছে যে এই মুহূর্তে ওই দেশে যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের সাথে তারা কি অবস্থায় রয়েছেন, এখনো কি ভয়ের আতঙ্কের পরিবেশ? ওরা খুব ভয়ে রয়েছে, আর ওরা এটাই বুঝতে পারছে না কি যখন এরকম ওপেনলি কল দেওয়া হচ্ছে, আর ওদের খুব বড় ফলোইং, লক্ষ লক্ষ লোক ওদেরকে সোশ্যাল মিডিয়াতে ওদের কথা শুনছে, যদি ওদের কথা শুনে ওদের মতন রাস্তায় বেরোয় এরা তো হাতে তলোয়ার নিয়ে, তাহলে যদি বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টও চায় কি আমরা মাইনরিটির সঙ্গে দাঁড়িয়ে থাকবো, আমাদের পুলিশ গিয়ে ওদের রক্ষা করবে, কিন্তু যদি এদের ব্রেন ওয়াশ হয়ে এরা বেরিয়ে আসে লক্ষ লক্ষ মানুষ হাতে তলোয়ার নিয়ে, কেউ সামলাতে পারবে না, আর অনেক বড় জেনোসাইড হতে পারে। সেই জন্য আমাদের এটাই রিকোয়েস্ট কি যে এরকম ধরনের যারা বার্তা দিচ্ছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দরকার। আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীও রয়েছে। দীপাঞ্জন বাবু, মঞ্জিরা কথা বলছিলাম, সেক্ষেত্রে এই যে কখনো কলকাতা দখল করে নেব, কখনো শুধুমাত্র কলকাতা নয় বাংলা বিহার একেবারে দখল করে নেব, লং মার্চ ঢুকে পড়বো আমরা, এই যে কথাগুলো, ভারত বিদ্বেষের সুর এতটা চড়া, কিসের ভিত্তিতে তারা এই কথাগুলো বলছে, এবং এগুলো রোখার মতো শুভবুদ্ধি সম্পন্ন কাউকে আমরা দেখতেও পাচ্ছি না। দীপাঞ্জন বাবু, দেখুন এই কথাগুলো কিসের ভিত্তিতে বলছে, ওই চণ্ডীমঙ্গল কাব্যেই লেখা রয়েছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে ওয়েভ চলছে, সেই ওয়েভটা মৌলবাদী, সন্ত্রাসবাদী, সাম্প্রদায়িক শক্তির, যেখানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু এখনো চুপ করে বসে আছে বা প্রকাশ্যে আসছে না। কেন আসছে না, এটাই সত্যি এই মুহূর্তে জানার সব থেকে বেশি জানার। না, আসছে না, এটার সব থেকে বড় কারণটা হচ্ছে যে লোকের সব থেকে বড় যেটা কনসার্ন হয় সেটা হচ্ছে প্রাণের নিরাপত্তা। সেটা একটা নো ডাউট। আপনি 100টা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আর 10খানা সাম্প্রদায়িক বা সন্ত্রাসবাদী তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা মানুষ হত্যা করবার জন্য পিছুপা হয় না, তাদের কাছে 100 জন মানুষ ভয় পায়, এই ভয়টা সারা জীবন চলতে পারে না, তারা সন্ত্রাসবাদীরা পৃথিবী চালাবে। প্রতিবাদ শুরু হয়েছে, প্রতিরোধ শুরু হয়েছে, সংগঠিত হচ্ছে, এবং ওদের যে আমি শুনছিলাম যে নাকি ত্রিপুরাতে লং মার্চ করবে, একবার করে দেখুক। ওদের তো ওই বৃদ্ধ সৈন্যরা, ওই প্রাক্তন সেনারা বলছে 4 ঘন্টায় কলকাতা দখল করবে।
আমি তো বলছি যে ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা ক্রস করুক, 50 মিটার ক্রস করুক, একটা লোক ফিরে যেতে পারবে না। ওদের ওই 72 হুড়ি পড়ির কাছে আমরা ওদের ফেরত পাঠাবো, ক্ষমতা থাকলে করে দেখা। বাট উই আর ভেরি কনসার্ন, যেরকম ভাবে বাংলাদেশে ধীরে ধীরে স্টেজগুলো আসছে, গতকাল থেকে দেখেছেন বাংলাদেশে আইসিসি বা দায়েশের পতাকা উঠতে শুরু করেছে। এটা আমরা শুরু থেকে বলেছিলাম অগাস্ট মাসে এই ছাত্র সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে এই স্টেজগুলো আসবে, সেই স্টেজগুলো এসে গেছে। এখন দায়েশ কিন্তু সরাসরি এর মধ্যে ইনভলভ হয়ে গেছে এবং তারা প্রকাশ করছে। সিরিয়ার ঘটনাটাও ইম্প্যাক্ট হচ্ছে। তো এগুলো সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। আর ভারত আক্রমণের ওটা আপনারা ছেড়ে দিন, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। একবার সাহস করে দেখুক, সবগুলোকে আমরা ওইখানেই কবর দেবো ভারতের সীমান্তে। ধন্যবাদ আপনাকে।